নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্বের জনমত। আমি সুজিত চট্টোপাধ্যায় রয়েছি আপনাদের সঙ্গে। আজকে আবারও একটু বাংলাদেশের দিকে নজর রাখব। তার কারণ হচ্ছে বাংলাদেশে জুলাইয়ের প্রথম সপ্তাহ শুরু হয়েছে এবং প্রথম সেই সপ্তাহ জুলাইয়ের ঠিক আজকের দিনে বাংলা জুড়ে ব্লকেড হয়েছিল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পোতা নেতা যারা রয়েছেন তারা ব্লকেড শুরু করেছিল এবং এই ব্লকেড 14-15 তারিখ থেকে সম্পূর্ণ টার্ন করতে থাকে দ্রুত গতিতে এবং 19 তারিখে বৃহস্পতিবার দিন সেখানে গুলি চালনার ঘটনায় তখনও অবধি মৃতের সংখ্যা ছিল 28। শুক্রবার দিন সেটা শর্ট আপ করে 20 জুলাই এবং মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় 128। এই জুলাই এখন এক বছরের সময় দাঁড়িয়েছে। একদিকে চলছে উৎসব, যারা আর কি সেদিনের বিপ্লবী তারা এখন উৎসবে তারা ব্যস্ত, উৎসব করছেন। 1 জুলাই সেকেন্ড রিপাবলিকের উৎসব। কিন্তু জুলাই সনদ ঘোষণার ক্ষেত্রে কি হবে? জুলাই সনদের ব্যাপারে মতানৈক্য এতটাই যে ঐক্যে আর পৌঁছানো গেল না। এখন শোনা যাচ্ছে এরকমই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তৎকালীন যারা পরবর্তী ক্ষেত্রে উপদেষ্টা হয়েছেন এবং কেউ কেউ উপদেষ্টা না হয়ে নাখুশ, তারা প্রত্যেকেই সিদ্ধান্ত নিয়েছেন নিজেরা মিলে জুলাই সনদ তারা পেশ করবেন। আর এইসব যখন চলছে তখন জামাতের বিভিন্ন নেতা যারা রয়েছেন তারা বিএনপির বিরুদ্ধে একদম বিষোদ্গার চূড়ান্ত জায়গায়। চীন থেকে ডক্টর মির্জা ফখরুল ফিরে এসে বলছেন যে চীনের সাথে খুব ভালো বৈঠক হয়েছে। চীন, রাশিয়া, ভারত, আমেরিকা প্রত্যেকেই যেন বাংলাদেশের ব্যাপারে একটা এমনভাবে বয়ানগুলো আসছে বা তাদের বিভিন্ন রাজনৈতিক নেতারা এমনভাবে রয়েছে বলছেন, তাতে বোঝা যায় এক একজন যেন এক একটা দেশের পাল্লা ধরে চলছেন। কেন এরকম পরিস্থিতি, ঠিক কোন জায়গায় যাচ্ছে? এক বছরের এই পূর্তি উৎসবে বাংলাদেশ কি আবারও একটা বৈপ্লবিক কোনো সন্ধিক্ষণের সামনে গিয়ে দাঁড়াচ্ছে? শোনা যাচ্ছে প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পুকে সরিয়ে দেওয়ার ক্ষেত্রে বড় রকমের ষড়যন্ত্র রচিত হয়েছে। বিভিন্ন সোর্সেস বলছে, বিভিন্ন জায়গায় আলোচনা চলছে বাংলাদেশে খালেদা জিয়াকে রাষ্ট্রপতি করা হবে নাকি এটা একটা ট্র্যাপ। আসলে উনি রাষ্ট্রপতি হয়ে জামাত ইসলামের সাথে একটা জাতীয় সরকার তৈরি করবে, এরকম কথাও শোনা যাচ্ছে। জামাত ইসলামের ডাক্তার শফিকুর রহমান তাল ঠুকছেন, অন্যদিকে নাহিদ ইসলাম এই 3-4 তারিখ নাগাদ নাহিদ ইসলামরা বলেছিলেন আমরা কোনো রাজনৈতিক সংগঠন নই, আমরা হচ্ছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করে এই কোটা ব্যবস্থার অবসান চাই। তারা তখন 4 দফা দাবি নিয়ে আন্দোলন করছিল, আর এক বছর ঘুরতে না ঘুরতেই তারা এখন বড় নেতা। কেউ একে 47 ম্যাগাজিন সহ ধরা পড়েন, কেউ হচ্ছে জনতার ধাওয়া খান, কেউ হচ্ছেন বিভিন্ন জায়গায় পদ বিতরণ করে তার সম্পর্কে শোনা যায় যে তারা নাকি প্রচুর অর্থ উপার্জন করছে। বাংলাদেশ এক অভূতপূর্ব এক জায়গার মধ্যে রয়েছে। একটা কথা প্রায়শই বলা হতো, আহমেদ ছপা বলেছিলেন যে বাংলাদেশে যখন আওয়ামী লীগ জেতে তখন সে একা জেতে, আর যখন হারে তখন গোটা বাংলাদেশ নিয়ে হেরে যায়। বাংলাদেশে এক নৈরাজ্যের যে পরিস্থিতি চলছে, সেই নৈরাজ্যের পরিস্থিতি থেকে উত্তরণের কোনো সুলুক সন্ধান পাওয়া যাচ্ছে না। আমরা দেখছিলাম যে মির্জা ফখরুলের একটু বক্তব্য তিনি দিয়েছেন চীন সফর করে এসে। মির্জা ফখরুল আলমগীর বেশ উৎসাহিত, কি বলছেন, নতুন নির্বাচিত সরকারের সঙ্গে নাকি কাজ করতে মুখিয়ে রয়েছে চীন। এছাড়াও তিস্তানীয় বাংলাদেশের সঙ্গে আলোচনা হয়েছে। পাশাপাশি মায়ানমার রোহিঙ্গা ইস্যুতে হস্তক্ষেপ করতে রাজি হয়েছে চীন। নতুন নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে মুখিয়ে রয়েছে চীন। ঠিক এরকমই 5ই আগস্টের আগে চীন সফরে ছিলেন শেখ হাসিনা। ঠিক সেরকমই জুলাই মাস নাগাদ এটা দেখা যাচ্ছিল যে শেখ হাসিনা চীনের ব্যাপারে বিবৃতি দিচ্ছেন যে চীন তিস্তা নিয়ে খুবই উৎসাহী। কিন্তু তারপরের পরিণতি যা হলো সেটা তো দেখাই গেল। চীন প্রবেশ করলে বাংলাদেশের ইস্যুতে আমেরিকা চুপ করে থাকবে বা ভারতে চুপ করে থাকবে, বিষয়টা কি তাই? অর্থাৎ এই যে রাজনীতির প্যাচ পর্যায়ে এই যে বিভিন্নভাবে একটা নির্বাচিত সরকারকে সরিয়ে একটি অনির্বাচিত সরকার এখন নিজেরা ঠিক করতে পারলো না, তারা বিপ্লবী সরকার না অভ্যুত্থানের মধ্যে আসা সরকার, নাকি তারা জুলাই সনদের মাধ্যম দিয়ে সংবিধানকে অস্বীকার করে এক নতুন সংবিধান তৈরি করে সেকেন্ড রিপাবলিকের দিকে যাবে, যা অনেকের স্বপ্ন।
ছিল আর কি, বিশেষ করে প্যারিস প্রবাসীর স্বপ্ন তো এরকমটাই ছিল। কিন্তু এখন যে জায়গায় গিয়ে দাঁড়িয়ে পড়েছে বাংলাদেশ, তাতে বলা যায় যে প্রেসিডেন্টের বিরুদ্ধে ষড়যন্ত্র, তার আগে সেনাপ্রধানের বিরুদ্ধে ষড়যন্ত্র, কোথাও বিএনপিকে নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে টেনে নিয়ে এসে জাতীয় সরকারের লোভ দেখিয়ে কোথাও তাকে চিরতরে নির্বাসনে পাঠানোর পরিকল্পনা ডক্টর ইউনূসের মস্তিষ্কে ঘুরছে কিনা, এই বিষয়গুলোকে নিয়ে আজকে আলোচনা বা চর্চায় থাকব। এবং একটু ডক্টর মোহাম্মদ ইউনূসের একটু বক্তব্য শোনাবো। তার কারণ হচ্ছে বিভিন্ন বিষয়ে বলেন তিনি, ভালো বলেন এমনি, কিন্তু বাকি সব নিয়ে গোটা বিশ্ব জুড়ে তাকে নিয়ে যা শব্দবন্ধ প্রয়োগ হচ্ছে, বা জুলাই নিয়ে যেসব কী সব টাইম লাইনে কী সব অপশব্দ ব্যবহার হচ্ছে, সেসব প্রসঙ্গ তো আর ব্রডকাস্টিংয়ে নিয়ে আসা যায় না, বলাও যায় না। কিন্তু না, বিপ দিয়েও খুব এইসব জিনিস বলাটা শোভনীয় নয় বলেই আমি মনে করি। তার কারণ যাই হোক, বহু মানুষ তো আত্মত্যাগ করেছেন, শহীদত্ব বরণ করেছেন, তাদের সেইটাকে নিয়ে যেসব শব্দবদ্ধ প্রয়োগ করা হচ্ছে সেটা বলবো না। আপনারা অবশ্যই কমেন্ট করবেন, অতীতের মতো আমরা সেই কমেন্ট তুলে ধরবো, আপনারা ফোন করবেন নির্দিষ্ট সময়ের পর। তবে একটু মোহাম্মদ ইউনূসের একটু বক্তব্য একটু শুনবো। ইতিহাস সাক্ষ্য দেয়, জনগণ যখন জেগে ওঠে তখন কোনো শক্তি তাকে রুখে দিতে পারে না। আজ ইতিহাসের এক গৌরবময় ক্ষণ। 1 বছর আগে এই জুলাই মাসে আমাদের শিক্ষার্থীরা যে আন্দোলন শুরু করেছিল, তা এক অভূতপূর্ব গণ অভ্যুত্থান রচনা করে আমাদের মুক্তির স্বাদ দিয়েছিল। জুলাই ছিল দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই, এক অমোঘ ডাক, এক জনতার জাগরণ। সেই আন্দোলনের মর্মবাণী ছিল ফ্যাসিবাদের বিলোপ করে নতুন বাংলাদেশ বিনির্মাণ, রাষ্ট্রকে জনগণের হাতে ফিরিয়ে দেওয়া। আজকে আমরা সেই জুলাই গণ অভ্যুত্থানকে স্মরণ করার অনুষ্ঠানমালা নিয়েছি। সেটা শুধু ভাবাবেগের বিষয় নয়, ক্ষোভ প্রকাশের বিষয় নয়। আমরা 16 বছর পরে এই বিরাট বিদ্রোহ ঘোষণা করেছিলাম যে অভ্যুত্থানের মাধ্যমে, এবং যে কারণে অভ্যুত্থান হয়েছিল, তাৎক্ষণিক যেটা টার্গেট ছিল সেটা আমরা অর্জন করেছি। কিন্তু তার পেছনেও ছিল একটা বিরাট স্বপ্ন, নতুনভাবে রাষ্ট্র ব্যবস্থা বিনির্মাণ, নতুন বাংলাদেশ বিনির্মাণ। আমরা প্রতি বছর এই সময়কালটা উদযাপন করব, যাতে পরবর্তীতে 16 বছর আমাদের অপেক্ষা করতে না হয় আবার এই অভ্যুত্থান করার জন্য। স্বৈরাচারের প্রথম পাতা মেলার আগেই যেন আমরা তাকে ধরে ফেলতে পারি, 16 বছর যেন আমাদের অপেক্ষা করতে না হয়। আমরা যাব আজকের বিতর্কে। রয়েছেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র, বাংলাদেশ নিয়ে তার বক্তব্য আমরা নিয়মিত শুনেছি এবং আমাদের স্টুডিওতে তিনি গুরুত্বপূর্ণ কন্ট্রিবিউট করেছেন। পার্থ মুখোপাধ্যায়, তাকে স্বাগত জানাচ্ছি। রয়েছেন ভারতীয় জনতা পার্টির মুখপাত্র জ্যোতি চ্যাটার্জি, তাকেও আমি স্বাগত জানাচ্ছি। এবং আমাদের সঙ্গে ভার্চুয়ালি রয়েছেন দীপ্তিমান সেনগুপ্ত। দীপ্তিমানবাবু, আপনাকেও আমি স্বাগত জানাচ্ছি। সিনিয়র ফার্স্ট পার্থবাবু, এই যে মোহাম্মদ ইউনূসের বক্তব্য শুনলেন, কাটিয়ে দিলেন কিন্তু দেখতে দেখতে 1টা বছর। বাংলাদেশের ইতিহাসে, অনেকের ইতিহাসে স্থান পাওয়ার একটা থাকে, পয়সা হয়েছে, প্রচুর ব্যবসাপাতি করেছেন, ব্যাংকিং ব্যবসা, সুদের ব্যবসা, অনেক ব্যবসা শোনা যায়। তো তিনি ব্যবসা করেছেন, সারা পৃথিবীতে ঘুরেছেন, লেকচার দিয়েছেন, প্রচুর পুরস্কার পেয়েছেন, নোবেল পেয়েছেন। কিন্তু বাংলাদেশের ইতিহাসেও তিনি জায়গা করে নিতে চেয়েছেন। নির্বাচিত না হয়ে চালিয়ে দিলেন 1টা বছর। তা স্বাভাবিক একটা উৎসবের মুহূর্ত আসছে, কিন্তু এই উৎসবটা কি দেখা যাচ্ছে যে একটা মব নাকি এরকম এগোচ্ছে প্রেসিডেন্ট ভবনের দিকে, এরকম অনেককে কিছু শোনা যাচ্ছে। এই যে মববাজি, এই যে সমস্ত রকমভাবে হিন্দুদের উপর অত্যাচার, নানা কিছু, এটাই কি এই উৎসবের, এটাই কি তাদের শেষ উৎসব বলা যেতে পারে ইউনূসের? দেখুন, ইতিহাসে তো ওরকমভাবে হাত গুনে বলা মুশকিল, কেন কোনো টিয়া পাখি নিয়ে বসে নেই। তবে হ্যাঁ, ঘটনা হচ্ছে যে আমরা সারা বিশ্বে, সারা পৃথিবীর আমরা একটা ইতিহাসের গতি প্রকৃতি জানি, সমাজবিজ্ঞানের বিভিন্ন তত্ত্ব আমরা জানি, রাজনীতির বিভিন্ন গতিপথ আমরা দেখেছি। তো সেটা যেটা বলা যায় একটা কথা প্রথমেই, যে পৃথিবীতে কোনো কিছু স্থায়ী হয় না।
এবং যদি সেই প্রক্রিয়াটা এমন একটা প্রক্রিয়ার মাধ্যমে হয় যে সেটা প্রশ্নবিদ্ধ, প্রক্রিয়াটা একটা দেশে যে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা ছিল সেটাকে অতিক্রম করে, অস্বীকার করে একটা নতুন ব্যবস্থা কায়েম। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, দেখুন, যে দুটো ঘটনা এর মধ্যে, একটা তো অলরেডি ঘটে গেছে, আর একটা ঘটবো বলে রেডি হয়ে রয়েছে। যেটা ঘটে গেছে সেটা হচ্ছে যে 1971-এ যারা স্বাধীনতা সংগ্রামটা করেছিলেন বাংলাদেশের, তাদের কিন্তু আর স্বাধীনতা সংগ্রামী হিসেবে কিন্তু বর্তমান যে শাসক রয়েছে তারা কিন্তু ইতিহাসে তাদের স্থান দিতে রাজি নন। তাদের পরিচিতি মুছে দেওয়া হচ্ছে দেশের স্বাধীনতার সংগ্রামের ইতিহাসের থেকে। আর একটা দ্বিতীয় যেটা হচ্ছে যে 1971-এ যে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের যে ঘোষণা শুনেছিলাম আমরা, এবং যার পেছনে আমাদের ভারতবর্ষের একটা বিশাল এত বড় অবদান আছে, আজকে বলা হচ্ছে যে ডিক্লারেশন অফ সেকেন্ড রিপাবলিক, অর্থাৎ 1971 থেকে 1924 এই 54 বছরের যে বাংলাদেশের ইতিহাস, সেই ইতিহাসটা মুছে দেওয়া হবে। যেমন স্বাধীনতা সংগ্রামীদের নাম মুছে দেওয়া হয়েছে, ঠিক তেমন দেশের স্বাধীনতা, এই যে গৌরবজনক যোদ্ধা, এবং শুধু তা না, এর মধ্যে বাংলাদেশের বেশ কিছু ক্ষেত্রে কিন্তু একটা বেশ উল্লেখযোগ্য অর্থনৈতিক উন্নতিও ঘটেছিল। এটা কোনো অস্বীকার করে লাভ নেই, মানে অস্বীকার এটা করা যায় না। তো এই যে সমস্ত ব্যাপারগুলো, এইগুলোকে একসঙ্গে অস্বীকার করলে একটা দেশে তার নিজের পরিচয় যদি, বা নিজের পরিচয়কে সে যদি প্রশ্নবিদ্ধ করে, সেটাকে যদি সে নিজেই প্রশ্ন করে, তাহলে যেটা হয় সেটা হচ্ছে যে ইতিহাসই তো তাকে প্রশ্ন করবে যে বাবা তুমি তাহলে কে। এই জন্যেই প্রথমেই যেটা বলি, বিশেষ করে ডক্টর ইউনূসকে আমরা অনেক বছর ধরে দেখছি, তিনি নোবেল প্রাইজ পেয়েছেন, খুব সুন্দর কথা বলেন বিভিন্ন বিষয়ে, কিন্তু তার যে সামগ্রিক যে পরিচয়টা আমরা গত 1 বছরে পেয়েছি, তাতে একটাই যে দাবিটা আমি এখানে আগেও করে গেছি, মানে এক এক করে যদি বলি যে সংবিধানকে বাতিল করার একজন স্থপতি, মুক্তিযুদ্ধকে অস্বীকার করার একজন প্রবক্তা। আমি বিস্তৃত আলোচনায় যাচ্ছি না, আমি শুধু একটাই কথা বলছি যে আং সান সুকির যদি নোবেল প্রাইজ কেড়ে নেওয়া হতে পারে, তাও তিনি কিন্তু এই ধরনের কাজ করেননি, তিনি আটকাতে পারেননি। তার বিরুদ্ধে প্রধান যেটা অভিযোগ ছিল যে তিনি ওই ঘটনাগুলোকে মধ্যে তিনি জড়িয়ে পড়েছিলেন, কিন্তু তিনি নেতৃত্ব দেননি। কিন্তু এখানে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে ব্যাপারগুলো হচ্ছে, তাহলে তার নোবেল প্রাইজ কেন প্রশ্নবিদ্ধ হবে না? এই প্রশ্নটা আমি আগেও করেছি, আমি আজকেও করে গেলাম। এবং হ্যাঁ, ইতিহাস, তারা আজকে ইতিহাসকে প্রশ্ন করছে, ইতিহাস কিন্তু ঘুরে তাদের প্রশ্ন করবে। এটাই ইতিহাসের নিয়ম, এখানে ইতিহাসের শক্তি। আমি জ্যোতির কাছে জানতে চাইব, বাংলাদেশে যে সংবিধানটা 72 সালে তৈরি হয়েছে, সত্যি কি তার কোনো আর মূল্য নেই? যা যা সব শুনছি বা 1 বছর ধরে যা যা দেখলাম, সেখানে ধর্মনিরপেক্ষতার কথা রয়েছে, বাঙালি জাতীয়তাবাদের কথা রয়েছে। কোথায় বাঙালি জাতীয়তাবাদ, কোথায় বা ধর্মনিরপেক্ষতা, যেখানে হিন্দুদের, বিশেষ করে হিন্দু আর্তরমণীদের মানে কান্না এবং তাদের উপর যে ঘটে চলা, সেটা আকাশ বাতাস ভারী হয়ে রয়েছে। তাহলে এইসব দৃশ্য দেখে কি মনে হয়, প্রশ্ন করতে ইচ্ছা হয় ডক্টর মোহাম্মদ ইউনূসকে, ভালো কথা বলেন, কথাটাই ভালো বলেন, এর কোনো মূল্য নেই? দেখুন, ফার্স্ট অফ অল হচ্ছে সংবিধান যদি আমরা বিশ্লেষণ করি, যে দেখুন বাংলাদেশের সংবিধান বলুন বা ভারতের সংবিধান বলুন বা পৃথিবীর যেসব গণতান্ত্রিক দেশ ওয়েস্টমিনিস্টার স্টাইল অফ ডেমোক্রেসিতে বিশ্বাস করে, তো সেখানে আপনি দেখবেন যদি প্রধানমন্ত্রী, ধরুন ফর দ্য সেক অফ আর্গুমেন্ট, প্রধানমন্ত্রী কিছু হয়ে গেল বা উনি রেজিগনেশন দিয়ে দিলেন, সেক্ষেত্রে কী হয়? সেক্ষেত্রে তার পার্টির কাছে তো চাওয়া হয় যে ঠিক আছে, আপনাদের দলের তরফ থেকে একজন নেতা নির্বাচিত করুন। তাহলে যদি শেখ হাসিনার ক্ষেত্রে যদি প্রবলেম থেকে থাকে, রাষ্ট্রপতিকে তো পুরো এন্টার জিনিসটাকে তো ওনারা সরাননি। ঘটনাটা কি ঘটেছে, যে যদি আপনার এই ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে যে উনি পুরো পার্লামেন্টটাকে ডিজলভ করে দিলেন। পার্লামেন্টটাকে ডিজলভ করা যেতে পারে কি? সেটাই, এটা পৃথিবীর ইতিহাসে কোথাও হয়েছে এটা? যদি আপনাদের গণ অভ্যুত্থান যদি হয়ে থাকে, পুরো প্রক্রিয়াটাই তো বাতিল করা উচিত ছিল। এক্স্যাক্টলি, সংবিধানও নেই, এদিকে জুলাই সনদও নেই যে এইটাকে আমরা ঘোষণা দিলাম, এই সংসদ এইগুলো সমস্ত বাতিল, আমরা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় এসেছি, আমরা এই রাষ্ট্র চালাবো, এবং গণ অভ্যুত্থানের একটা সরকার চলবে। এক্স্যাক্টলি, সেটা তো করেনি। আপনি সবকিছু রেখে দিয়েছেন, সেই সংবিধান রেখে দিয়েছেন,
দিয়ে আপনি ওল্ড ওয়াইন ইন দ্য নিউ বটল করলেন, করে আপনি তাহলে এইখানে তো কোশ্চেন ওঠে যে তাহলে আপনি পার্লামেন্টটা ডিসলভ করলেন কি করে, কোন ক্ষমতা বলে, আন্ডার হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন? পৃথিবীতে কোথাও হয়েছে এটা? হয়নি তো। দ্বিতীয় বিষয়টা হচ্ছে দেখুন বাংলাদেশের যে মানে বাংলাদেশের হিন্দুদেরকে নিয়ে যদি আমরা কথা বলি, আজকে থেকে নয়, সেটা দীর্ঘদিন ধরে ৭২-এর পর থেকেই আপনার এনিমি প্রপার্টি, ৭২ নয় তার আগে থেকেই, প্রায় ধরুন স্বাধীনতার পর থেকে, মানে দেশভাগের পর থেকে, ৪৭-এর পর থেকে বেশি বেড়েছে। হ্যাঁ, এটা হচ্ছে এনিমি প্রপার্টি অ্যাক্ট। এনিমি প্রপার্টি অ্যাক্ট মানে হচ্ছে, এনিমি মানে হচ্ছে যে লোকটা ভারতে এসেছে। তো ধরুন একটা ওই ফজর যদি আপনার সৌদি আরবে যায়, তো ফজরের জমি কিন্তু আপনার ফজর আলী যদি সৌদি আরবে যায়, তার জমি মানে ধরুন তারা 3টে ভাই, তার মধ্যে আরো 2টো ভাই যদি বাংলাদেশে থাকে, তার জমিটা কি হবে? তার জমিটা কিন্তু ভেস্টেড প্রপার্টি হবে না। কিন্তু ধরুন কোন একটা হিন্দু রতনের ভাই যদি ইন্ডিয়া আসে, তার যে ভাগের জমিটা সেটা কিন্তু ভেস্টেড প্রপার্টি হবে। এই আইন এখনো পর্যন্ত মানে ধর্মনিরপেক্ষ বাংলাদেশের সংবিধানে এটা রয়েছে, এনিমি প্রপার্টি অ্যাক্ট, যেটা এনিমি মানে অনুমোদন আছে। আপনি ভাবুন, এই যে রাষ্ট্র তাদেরকে স্বাধীনতা দিল, আজকে বাংলাদেশের রক্তের যে ওই পতাকার মধ্যে যে লাল চিহ্নটা, তার মধ্যে তো প্রচুর ভারতবর্ষের সৈনিকের রক্ত লেগে আছে ওর মধ্যে, না হলে তো স্বাধীনতা পেত না। ৯৩,০০০ সৈন্যকে তারা মানে ভারতবর্ষ ছেড়ে দিয়েছিল, এবং কোনো শর্তহীন ছাড়া। আপনি বলুন পৃথিবীর ইতিহাসে কোনো রাষ্ট্র এরকমভাবে সাহায্য করার পরে, ইন্টারভেন করার পরে, ডাইরেক্ট ইন্টারভেনশন করার পরে কোনোদিন শুনেছেন যে সেখান থেকে সেনা উইথড্র করে নিয়েছে? তারপরে ভারতবর্ষ কিন্তু সেটা করেছিল। জেনেভা কনভেনশন অনুযায়ী যা আছে সেটাই ভারত মেনেছিল। ভারত একমাত্র রাষ্ট্র যেটা জেনেভা কনভেনশনকে ফলো করেছে। সবাই শর্ত অনুযায়ী কাজ করেছে। আজকে দেখুন না জাপানের অবস্থা, জাপানের কিন্তু আজকে তারা নিজস্ব সেনাবাহিনী নেই, এটা জোর যার মুল্লুক তার। তো যাই হোক, বিষয়টা হচ্ছে ভারত কিন্তু এই জায়গাটা ফলো করে। বক্তব্য হচ্ছে যে রাষ্ট্রটা স্বাধীনতার জন্য এত কিছু করলো, সেখানে যদি কেউ মানে কোনো হিন্দু যদি ভারতবর্ষে আসে, তাকে সেই জমিটা হবে এনিমি প্রপার্টি। আপনি ভাবুন, এনিমি মানে শত্রু, মানে শত্রুর দেশ যেহেতু যাচ্ছে সেহেতু সে শত্রু হবে। এই মানসিকতা যেটা দিনের পর দিন একটা গাছকে তো আস্তে আস্তে মানুষ করতে হয়। সেই গাছকে যখন ফুলে ফাঁপিয়ে যখন জল দিয়ে বড় করলাম, হ্যাঁ, তো সেই বড় করার ফল আজকে আপনি দেখতে পাচ্ছেন। একটা ছাগল যখন নাচে তখন কিন্তু খুঁটির জোরেই নাচে, তো খুঁটি না থাকলে কিন্তু ছাগল নাচতে পারে না। ওই খুঁটিটা কি? খুঁটিটা হচ্ছে আপনার এই যে মানসিকতা যেটা আমি বললাম, এই মানসিকতা হচ্ছে ওই খুঁটিটা, যার জোরে এরা নাচছে। আজকে ডিপ স্টেট বলুন বা যে বৈদেশিক শক্তি, আজকে আমেরিকার হাতে তো বাংলাদেশ বন্দী, পুরো একটা কারাগারের মতো অবস্থানে রয়েছে। তো এর কারণটা কি? কারণটা হচ্ছে একজন আপনার ফ্রান্স থেকে ওখান থেকে ডিকটেট করে দিচ্ছে, সে নাকি অ্যাসাইলামে রয়েছে, সে ফ্রান্স থেকে চালিত হচ্ছে দেশ। আপনি ভাবতে পারছেন? তো সেইটা কি? ফ্রান্স থেকে চালিত হওয়া ব্যক্তিটি কোন জিনিসের আশ্রয় নিয়েছেন, কোন খুঁটিটার আশ্রয় নিয়েছেন? আশ্রয়টা হচ্ছে ওই মানসিকতা, যে মানসিকতার কথাটা আমি একটু আগে আপনাকে বললাম। এটা একটা অদ্ভুত ব্যাপার। ধর্মনিরপেক্ষতা সংবিধানে রয়েছে, যেটা হচ্ছে বারবার যদি এটা বলে, একটু খুব সংক্ষেপে এটা জানতে চাইবো। ধনধান্যে পুষ্পে ভরা আমরা গাই, কি ভালো একই ভাষায় কথা বলি, অথচ রতন যদি ওই দেশ থেকে চলে আসে, রতনের জমিটা শত্রু সম্পত্তি, কিন্তু ফজর আলী বিদেশে লুঙ্গি এক্সপোর্টের জন্য ওখানেই স্থায়ী বাসিন্দা হয়ে যায়, ফজরের সম্পত্তি কিন্তু তার 2 ভাই রাখতে পারবে। ধর্মনিরপেক্ষ সংবিধান এটা দিনের পর দিন গেছে, হিন্দুরা ওখানে কোনো ভয়েস নেই। এখানকার ধর্মনিরপেক্ষ হিন্দু যারা রয়েছে আমরা আর কি, তারাও এই বিষয়ে করবো না। ফলে এদের এই যে কান্নাটা এরকম ভারী হয়ে রয়েছে, এটাতে থেকে বেশ মানে ভালোই আমোদ পাচ্ছেন ডক্টর ইউনূস, নিঃসন্দেহে বলা যায়। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে এই প্রক্রিয়াটার মধ্যে আবার এক্সেপশন আছে। আমি নাম করলে ব্যাপারটা অন্যরকম দাঁড়াবে। তারা হিন্দু হওয়া সত্ত্বেও কিন্তু তাদের সম্পত্তি যথেষ্ট ভালোভাবে রক্ষণাবেক্ষণ করে তারা যান, তারা সেখানে উপভোগ করেন, তাদের জন্য আবার রাখা হয়েছে। ফলে এখানে এক্সেপশনটাও আছে সমাজের একটা বিশেষ শ্রেণীর মানুষের জন্য, যদিও তারা ধর্মে হিন্দু। তো এই যে বৈপরীত্য, মানে আপনি যখন একটা আইন করছেন, আইনের তো একটা গতিপথ থাকবে। আইন যদি তার মানে প্রয়োজন মতো শুধুমাত্র হয় যে যার ক্ষেত্রে যেমন, তো এখানে না, এখানে আমার একটা যেটা প্রশ্ন সেটা হচ্ছে, দেখুন না এইটা একটু দেখুন, উৎসব শুরু হয়ে গেছে বাংলাদেশে 1 জুলাই, স্বাধীনতার সেকেন্ড রিপাবলিকের উৎসব। তার প্রাক্কালে
এই 10 টাকা। লালমনির হাট 10 টাকার টিকিট এটা। 10 টাকার জন্য মানে পুরো স্কিম করে একজন বৃদ্ধ মানুষকে কিভাবে মারছে চেষ্টা করছেন, দু একজন বাঁচানোর, কিন্তু খুব একটা কার্যকরী হতে পারছেন না। বাবাকে ছেড়ে দিয়ে তারপর ছেলে, সেও প্রায় মাঝবয়সী, তাকে এরকম করছে, শত্রু পেয়েছে হাতে, শত্রু। এই জন্যেই আমি আপনার অনুষ্ঠানে এই চ্যানেলে আগেও বলে গেছি, আজকেও আবার বললাম যে কেন ডক্টর মোহাম্মদ ইউনূসের নোবেল প্রাইজ প্রাপ্তি বাতিল হবে না, যদি আং সান সুচির বাতিল হতে পারে। কিন্তু এখানে একটা অদ্ভুত একটা আপনারা মজা, কংগ্রেস থেকে এটা নোবেল কমিটিকে পাঠান না এটা তো হয় না, এটা একটা কথা হলো, এটা হয় না, এটা অন্য প্রসেস আছে, এটা নোবেল কমিটিকে নিজেকে করতে হবে। যাই হোক, কথাটা হচ্ছে যে এখানে একটা অদ্ভুত বৈপরীত্য আবার বাংলাদেশের রাজনীতিতেও আছে। সবাইকে তারা জোর করে করে পদত্যাগ করালো, কিন্তু রাষ্ট্রপতিকে কিন্তু অ্যাকচুয়ালি বাঁচাবার কেউ ছিল না, কিন্তু রাষ্ট্রপতিকে তারা সরাতে পারলো না। অদ্ভুত ব্যাপার। এই জায়গাটাতেই আমি একটু আপনার কাছেও আসবো, কিন্তু আমি একটু দীপ্তিমান সেনগুপ্ত আপনার কাছে এটা যাব। না হলো সত্যিকারের এরকম যে একটা সংসদও বাতিল, মানে ভঙ্গ করে দেওয়া হলো, না হলো জুলাই সনদ, কিছুই হলো না। অথচ টার্গেট যে প্রথম থেকে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু ছিলেন, অতীতে দুবার অ্যাটেম্প্ট হয়েছে, দুবারই দেখা গেছে সেনাবাহিনী অন্তত ওই ক্ষেত্রে প্রোঅ্যাক্টিভ হয়েছে। বারবার এই প্রশ্ন তুলেছি বাংলাদেশের সেনাবাহিনীর উপর, যদিও শুরু থেকে বিভিন্ন অনেক মত এসেছে, কিন্তু আমার কোথাও মনে হয়েছিল যে ভারতবর্ষে ট্রেইনডেরা বা ভারতীয় সেনাবাহিনীর সাথে ভালো সম্পর্ক, হ্যাঁ, বিশেষ করে ওয়াকারুজ্জামান, তিনি বললেন 5 তারিখে আমি দেশে যান মানের দায়িত্ব নিচ্ছি, কিন্তু তারপরে ধারাবাহিকভাবে সেই চট্টগ্রাম বলুন, ভোলা বলুন, ফেনী বলুন, কোথায় বাদ নেই, লালমনিরহাট, যান মাল কোনো কিছু, অনেকের কিছু, বিশেষ করে সংখ্যালঘুদের কোনো দেখলাম না কোনো একটা ক্ষেত্রে অ্যাকশন হলো, কোনো অ্যাকশন হলো। উল্টে এটাও দেখলাম যে একজন আইনজীবী হত্যায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী জেলে রয়েছে, তিনি নাকি হত্যায় জড়িত, এরকমও হচ্ছে। তো স্বাভাবিকভাবে কিন্তু সেই সেনাবাহিনী অন্তত এইটুকু প্রেসিডেন্টকে রক্ষা করতে পেরেছে, এখনো সংবিধানকে রেখেছে। কোথাও কি এটা লাস্ট একটা অ্যাটেম্প তারা নেবে? নাহলে ঠিক বর্ষপূর্তি কিভাবে মানাবে প্রেসিডেন্টকে সরানো? আর যে পরিকল্পনা এরকম শোনা যাচ্ছে, এর বাস্তবিক ভিত্তি কতটা আছে বলেও বা আপনি মনে করেন? আমি একটা উদাহরণ দেবো এবং একটা ডেটা দেবো। ডেটাটা হচ্ছে এবার বাজেটে সেনার বাহিনীর বাজেটটা কমেছে, এটা হচ্ছে একটা ডেটা, ঠিক আছে, সেনার জন্য যা। আর উদাহরণটা হচ্ছে একটা গাড়িতে যে ইগনিশন সিস্টেম থাকে সেখানে দুটো সিস্টেম থাকে, একটা হচ্ছে পয়েন্ট ইগনিশন আর একটা হচ্ছে সার্কিট ডেরাইভ ইগনিশন। একটাকে বলে পিআই, একটাকে বলে সিডিআই। তো এই জুলাই মাসে ওদের ওখানে গতবার যেটা হয়েছে সেটা পিআই হয়েছে, আর এবার মানে পয়েন্ট ইগনিশন হয়েছে। আর এবার যেটা হচ্ছে, এখন যেটা বাংলাদেশে হচ্ছে সেটাকে বলে সার্কিট ডেরাইভ ইগনিশন, অর্থাৎ সিডিআই। এই সিডিআইটা কেন? দেখুন, নৈরাজ্য সর্বত্র, এটা সার্কিটের মধ্যেই পড়ছে। লোককে একেবারে মানে মানুষ বেরোতে পারছে না, অর্থাৎ লোক বিব্রত, লোকের কাছে টাকা নেই, মানুষ মুভ করতে পারছে না, সমস্ত রকম ওয়েলফেয়ার যে ফেসিলিটিস গুলো গভর্নমেন্ট দেয় সেগুলো সম্পূর্ণ বন্ধ। অর্থাৎ মানুষ একদিকে দারিদ্র্যে আছে, একদিকে দুশ্চিন্তায় আছে, আরেকদিকে ভয়ে আছে। এই তিনটে জিনিস যখন আছে, তখন তারা এই নির্বাচন কেন্দ্রিক বিভিন্ন রকম আলোচনা করতে এসে তারা কিন্তু মূল যে অংশটা, অর্থাৎ মায়ানমারের সঙ্গে যে ওই প্যাসেজটা দেওয়া, তারপরে আপনার সেন্ট মার্টিন সংক্রান্ত এই বিষয়গুলো, এগুলো কিন্তু সব গোল্লায় চলে গেছে। এইটা হচ্ছে সার্কিট ডেরাইভ ইগনিশন, অর্থাৎ এটা এখন একটা সার্কিটের মধ্যে পড়ে গেছে, সিডিআই হয়ে গেছে। মানে এটা সহজভাবে বাংলা, এক সেকেন্ড, সহজভাবে বললে বলা যেতে পারে এই যে করিডর রাখাইন প্রদেশের সাথে, যেখানে আমেরিকার একটা প্রবল ইন্টারেস্ট কাজ করবে, বা সেন্ট মার্টিনে প্রবাল সংরক্ষণের কারণে সেখানকার উপদেষ্টা একটি ডিক্রি জারি করিয়াছেন যে ওখানে সাধারণ জনগণ যারা ওখানে বসবাস করেন তাহাদের ওখানে থাকিবার আর কোনো অধিকার নেই, তাহাদেরকে চলিয়া যাইতে হইবে, যেতে পারবে, হ্যাঁ,
লোকে বেড়াতেও ওখানে যেতে ঘুরতেও পারবে যেতে না, পারবে। তাতে প্রবাল দ্বীপের ক্ষতি হইবে। এইটা যিনি বলেছেন সেই মহা উপদেষ্টা আর কি। অর্থাৎ এখানে ইন্টারেস্ট ভারতের একটা রয়েছে যে তার আভ্যন্তরীণ নিরাপত্তার প্রশ্নে ক্রমাগত হুমকি। তো এই যে কেসগুলোকে পাকিয়ে দিয়েছে, কেসগুলো পেকে গেছে, আমার প্রশ্ন হচ্ছে এই জায়গা থেকে খুব অনেকটা রেডিয়াসে ছড়ানো, সেই কারণে বলছি সংসদ নেই, জুলাই সনদ নেই, তাহলে যদি কিছুই নেই তাহলে কি ডক্টর ইউনূস পালাবেন এরপর? না 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 না, এখানেই তো মানে পুরো গন্ডগোলটা এখন। মানে ওদের ওখানে সংসদ নেই, প্রশাসন নেই, আইনানুগ ব্যবস্থা নেই, মানুষ দুশ্চিন্তাতে আছে, মানুষের চুরি ছিনতাই ডাকাতি হচ্ছে, মব জাস্টিস হচ্ছে, মব লিঞ্চিং হচ্ছে, সংখ্যালঘুদের প্রতি অত্যাচার হচ্ছে। এই সমস্ত কিছু দিয়ে যখন সবাই পাগল, তখন এই ইউনূস তার নিজের প্রপার্টি গোছাচ্ছেন, এক। দুই, আরেকটি কাজ তিনি করছেন, কারণ তিনি জানেন তিনি বাংলাদেশে থাকবেন না, তিনি নিজে এটার জন্য কিন্তু প্রস্তুত। তিনি কি চাইছেন, এই মুহূর্তেটাকে, এই মবটাকে যদি কোনো মতে তিনি মুভ করাতে পারেন, তাহলে তার পক্ষে সুবিধা হবে। তিনি একবারের জন্য হলেও যদি রাষ্ট্রপতির চেয়ারে বসতে পারেন, তার শেষ ইচ্ছাটা এই জায়গাটাতে তিনি যেতে চাইছেন। তাতে বাংলাদেশের মানুষ থাকলো, মরলো, বাঁচলো, গেল, ওখানে জামাত থাকলো না বামাত থাকলো, কিচ্ছু আসে যায় না। আর ওই যে পিনাকির কথা বলছেন, সেই পিনাকি হচ্ছে এমন একটি ব্যক্তি যিনি বাংলাদেশের এই কিছু লোক আছে যারা গাম্বার, যারা কিছু মানে বুঝবেও না, তারা তার দ্বারা পরিচালিত হচ্ছে। এবং ও একটা জিনিস বুঝে গেছে, পিনাকি এই সোশ্যাল মিডিয়া দিয়ে ইনকাম করছে। যারা বললেন, আমি ওদের কাছেই বলছি যে ওরা কিন্তু বুঝতে পারছে। আপনি জানেন কিনা, ও মানে খুব অল্প সময়, মানে 2-1 দিন আগে ইন্দোনেশিয়া থেকে বাংলাদেশের 40 জনকে ফেরত পাঠিয়েছে, যে যারা ওখানকার উগ্রপন্থী কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিল, এইরকম যাদেরকে ডিটেক্ট করেছে। মালয়েশিয়া থেকে 19 জনকে, হ্যাঁ, মালয়েশিয়া থেকে 19 জনকে। তাহলে একটা রাষ্ট্রের পরিচয় যদি এরকম হয় যে সেখানে উগ্রপন্থী চাষ হচ্ছে, এই বিষয়টা যদি আসে, তাহলে ভিসা বন্ধ হয়ে যাবে, কর্মসংস্থান থাকবে না। অর্থাৎ দেশটাকে সম্পূর্ণভাবে ভেঙে ফেলা, এবং যেটা 71 সালে বাংলাদেশ হয়েছিল, সেই বাংলাদেশটা যেন আর না থাকে, একটা উশৃঙ্খল, একটা মগের মুল্লুক যেন হয়, সেইটার একটা ব্যবস্থা করছেন, এটা পরিষ্কার। আমি আসবো আপনার কাছে। হ্যাঁ, আপনি কি বলতে চাইছেন? আমাদের সঙ্গে একজন যোগ দিয়েছেন জনমতে। হ্যাঁ, বলুন। রমজান জমাদার, দক্ষিণ 24 পরগনা থেকে, বলুন। নমস্কার। হ্যাঁ, নমস্কার। আমার 78 বছর প্লাস বয়স আছে, বুঝলেন। আমি ভারতের সেনার সঙ্গে 71-এর মুক্তিযুদ্ধে স্বেচ্ছাসেবকের কাজ করেছিলাম, কিন্তু আমি ভালো করে চোখে দেখেছি এবং বুঝেছি যে ওই সময় 71-এর দেশ স্বাধীন হলে বাংলাদেশ স্বাধীন করেছিল ইন্দিরা গান্ধী, ঠিক আছে, শেখ মুজিবুরের নিয়ে, কিন্তু 72-এর সংবিধান লেখার পরে যে দেশটা চলছিল, কিন্তু এখানে তো সবচেয়ে বড় সমস্যা গেছে, তৎকালীনকার পাকিস্তানের দালাল রাজাকার তো প্রচুর ছিল। সেই রাজাকাররা থেকে গেছিল, তারা নারী দর্শন, সেনাবাহিনী তারা নারী দর্শন করে অনেক অবৈধ সন্তান হয়েছে, তাদের সংখ্যা বেড়েছে। তো পুরনো 71 সালের ইতিহাস এরা মনে রাখতে পারবে না। কিন্তু কথা হলো এখানে, আচ্ছা রমজান বাবু, বলছি ওই যে যারা রাজাকার সে সময় ছিল, এই সমস্ত তারাই কি আজকে জামাত ইসলাম? হ্যাঁ, জামাত ইসলাম এবং গোড়াপন্থী মুসলিম, মানে এই খারিজি মাজারের পড়াশেরা, এরা পাকিস্তানের মদদে এরা এইসব করে বেড়াচ্ছে। এরা সংসার করে আর ধর্ম করে, তার মানে লুটদারাজ করে জীবনযাপন করে, আদৌ অন্তরে আন্তরিকতা ধর্ম নেই। মানে এরা চাষবাস, কোনো হাতের কাজ কিচ্ছু করে না, শুধু লুটপাট করে ইয়ে করে, তাই তো? হ্যাঁ, ধর্মীয় লোকেরা মানে ওই পরকালের ভয় দেখে লুটে পেটে খায়। আর এদের কুড়িমি আছে, এরা যেখানে আছে সব জায়গায় একই অবস্থা। এমনকি আমাদের ভারতেও প্রচুর আছে। আছে তো, মানছি। ধন্যবাদ আপনাকে রমজান জমাদার। এই কথাটা ঠিক, মানে এটা একটা দিককে একজন দক্ষিণ 24 পরগনা থেকে রমজান জমাদার যে কথাটা বললেন, বাস্তবিক বাংলাদেশে ওই সেদিনের রাজাকার এবং হচ্ছে যারা পূর্ব পাকিস্তান, অর্থাৎ পূর্ব পাকিস্তান, এটা তো হচ্ছে উইল চেঞ্জ দ্য জেনেটিক স্ট্রাকচার, এই যে কথাটা ছিল ইয়াহিয়া খানের। অর্থাৎ কোথাও একটা জায়গায় যে ওরা একটা পূর্ব পাকিস্তানি জাতি আর কি, নিয়াজি বলেছিল। হ্যাঁ, এই জন্যেই আমাদের এইখানেই আমাদের প্রশ্নটা ছিল
যে ঘাতক নির্মূল কমিটি যখন করা হলো এবং তাদের বিচার করে তাদের ফাঁসি দেওয়ার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেটা না, সেটার আবার ডকুমেন্টস নাকি আসিফ ইকবালের সব, আসিফ ইকবাল না আসিফ নজরুল, এত ভুল হয়ে যায় না নামগুলোতে আজকাল। সেটা এতদিন থেমেছিল এবং এত আসতে হয়েছে এবং মাত্র আপনি জানেন এটা ওই যে ঘাতক মানে জাহানারাই মানে যে এই যে ঘটনাটা আসিফ নজরুল নাকি তখন আমি এখানে একটা কমিটিতে ছিলেন, পুরো ডকুমেন্টস নিয়ে নাকি বলে, আমরা কি করে জানবো, ওই ইউটিউব থেকে ওখান থেকে শুনেছি, অনেক ইউটিউবার এগুলো বলেছে। একটা অন্য অ্যাসপেক্টে বলছি, সেখানে হচ্ছে দেখুন সংবিধানটাকে বর্তমানে যে সংবিধান ছিল বা আছে সেটা আমরা জানি না, ভেঙে দেওয়ার অধিকার আছে কিনা জানি না, কিন্তু এই সংবিধানটাকে বেস করে কিন্তু কখনোই মোহাম্মদ ইউনূস রাষ্ট্রপতির ক্ষমতা পাবেন না। এই জন্য পাবেন না, একটা ভালো খুব মজার গল্প আছে বাংলাদেশে। একবার বাংলাদেশ বিমানে বাংলাদেশের রাষ্ট্রপতি যাচ্ছিলেন একটা বিদেশ সফরে, তো তাকে হঠাৎ সেখানকার তারা বিমানবালা বলেন, তারা তাকে এত শ্রদ্ধা, এত সম্মান এবং এত দেখভাল করতে শুরু করলো যে ভদ্রলোক একটা সময় বিরক্ত হয়ে বললেন যে তোমরা বোধহয় বাংলাদেশের সংবিধানটা জানো না, তাহলে আমাকে এত গুরুত্ব দিতে না। তো এটা হচ্ছে বাংলাদেশের সংবিধানের রাষ্ট্রপতির গুরুত্ব। সেই রকম গুরুত্ব থাকা একজন মানুষকেও কিন্তু মোহাম্মদ ইউনূস বা তার এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, হ্যান ত্যান, জামাতে ইসলামী, এরা কিন্তু নড়াতে পারল না। 1 বছরের ওপর কিন্তু মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি কিন্তু ওই রয়ে গেলেন ওই পথটা। মানে এটা একটা কিন্তু অদ্ভুত ব্যাপার। এটা যে কি করে সম্ভব হলো, যেখানে শেখ হাসিনার মতো মানুষকে দেশ ছেড়ে চলে যেতে হলো, একের পর এক আওয়ামী লীগের বড় বড় নেতা তাদের দেশ ছেড়ে চলে যেতে হলো। শেখ হাসিনার বিরুদ্ধে তো একটা তো গণরোষ তৈরি হয়েছিল, আওয়ামী লীগের উপরও ছিল, কিন্তু মুক্তিযুদ্ধ প্রশ্নটা যখন আসে বা সংবিধানে হাত দেয়, তখন মানুষ মনে হয়, যে মানুষটা সাইলেন্ট থাকে সে মানুষটা মনে হয় যে এইবার কিন্তু ঘুরে দাঁড়াতে হবে, নচেত সম্ভব না। এটা তো মুক্তিযুদ্ধের সমস্তকেই অস্বীকার করতে চেয়েছে। আরে সেকেন্ড রিপাবলিক, ডিক্লারেশন অফ সেকেন্ড রিপাবলিক করছে, মানে প্রথম রিপাবলিক 1971 বাতিল। ও দিতে পারবে ওটা কি আদৌ জানি না, কি করে বলবো, কেউ যদি বলে দিলে হয়ে যায় তাহলে বলে দিতে পারে। দৌড়চ্ছে। এখানে আরেকটা মজার ব্যাপার আছে, এই যে একটা 6 মাসের জেল হয়েছে শেখ হাসিনা, এবং জেলটা হওয়ার কারণ হচ্ছে আদালত অবমাননা। অবমাননাটা কি জানেন? তার বিরুদ্ধে 200-র ওপর খুনের মামলা দায়ের হয়েছে। আচ্ছা, তো শেখ হাসিনা বলেছেন যে এই 200 যখন খুন আমি করেছি বলে বলা হচ্ছে, কিন্তু এরা কেউ খুন হয়নি, তার মানে এই 200টা লোককে খুন করার আমার কিন্তু নৈতিক অধিকার এই মামলাগুলোই আমাকে দিয়ে দিয়েছে। ও, এটা অবমাননা হলো। এই কথাটা বলার জন্য তার আদালত অবমাননা। ও, সাম্প্রতিক সময় এই ঘটনাগুলো লেখা থাকলে তো আর তো প্রহসন লেখার দরকার হবে না। এই সময় যদি মাইকেল মধুসূদন দত্ত থাকতেন, কি প্রহসন। আমি যদি এইটাই জানতে চাইবো যে এখান থেকে দাঁড়িয়ে এদের এই যে ভারত বিদ্বেষ, হিন্দু বিদ্বেষ, কথায় কথায় নরেন্দ্র মোদীর নামকে নরেন মোদী, মানে যাচ্ছে তাইভাবে এইটা একদম ওপেন স্পেসে ভারত আমাগো সব খাইয়া ফেলতেছে। তো ভারতেরই না, সেই বাজেটে 100 কোটি, ভারতের এই যে রিটালিয়েশন, দেখো যে যেরকম ভাবে 26 লক্ষ ভারতীয় নাকি সেখানে কাজ করে। আসিফ নজরুল বলল, এর কথাই বলছিলাম, মহামানব ভালো লোক, এমনিতে ভালো, নাকি আইন পড়ান উনি, ভালো লোক, কিন্তু উনি ওটা গিড়িয়ে দিয়েছিলেন এরকম বলে নাকি ওই পুরো ডকুমেন্ট, এবং বলেছিল বারবার করে ভারত বিদ্বেষে এই দুটো ব্যক্তি, আসিফ নজরুল আর একটা রুহুল রিজভি, ওই ভারতীয় শাল পুড়িয়েছিল। এই বিদ্বেষকে হজম করে ভারত বিবৃতি দিয়েছে, মোট 4টে বিবৃতি 1 বছরে দিয়েছে। আর একজন হয়েছেন এখন ব্যারিস্টার ফুয়াদ, হ্যাঁ, এবি পার্টি। তো এনাফ বলে মনে করেন না এটাকে আগামী দিনে বাংলাদেশ বলুন না, পাকিস্তানের নির্বাচনে আপনি দেখবেন যে যত বেশি ভারত বিদ্বেষী কথা বলতে পারবে তার সমর্থন তত বেশি। অর্থাৎ জনগণ যারা, তাদের ভিতরে এই যে আপনার মনোভাবটা যেটা তৈরি করা হয়েছে, পাকিস্তানের ক্ষেত্রেও একই, বাংলাদেশের ক্ষেত্রেও একই। আপনি ভাবতে পারছেন যে যখন অস্ট্রেলিয়ার সঙ্গে খেলা হচ্ছে ভারত সেখানে হেরে গিয়েছিল, বলছে যে আমাদের পৈশাচিক আনন্দ হচ্ছে। আমি জানি না পৈশাচিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে উৎসব হয়েছিল সেই সময়। ঘটনা হচ্ছে যে দেখুন, এই প্রসঙ্গে একটা কথা বলবো যে ইউনূসের যে বৈধতা তো একাধিক প্রশ্ন চিহ্ন উঠে যায়। তার কারণ হচ্ছে বাংলাদেশের সংবিধানে কোনো অ্যাডভাইজার বলে কোনো পদ নেই। তাহলে উনি অ্যাডভাইজার টু হুম? অ্যাডভাইজার কাকে অ্যাডভাইস করছেন উনি?
আলটিমেটলি এগুলো কোশ্চেনগুলো আসবে, কিন্তু কোশ্চেনগুলো করার কেউ নেই। না, আমি একটু অন্যভাবে এটা বলতে চাইছি, যদি মানে আমরা এগুলো নিয়ে চর্চা করেছি, ধরো ভারত বিদ্বেষ, ভারতের বিরুদ্ধে, ভারতের চাই না, ভারতের সমস্ত ভারতের পণ্য বা বাংলাদেশের বাজার চেয়ে ফেলেছে, এই জায়গা থেকে কখনো একটা হচ্ছে আমেরিকা বা পশ্চিমা শক্তির দিকে আমাদের তাকানো উচিত, কেউ বলছেন চীনের সাথে একটু তাকানো উচিত, খুব একটা রিলায়েবল নয় মানে এটা, এবং পাকিস্তানেরতেও এমনও কথা যে পাকিস্তানের চিকিৎসা দরকার পড়লে অ্যাভেল করতে হবে। এই যে চারটে এরকম হচ্ছে, অর্থাৎ কোথাও একটা জায়গা থেকে তাহলে কি এরা এই এন্ট্রিটাই চাইছিল যে চীন, পাকিস্তান এবং পশ্চিমা শক্তি আমেরিকা সহ পুরো বাংলাদেশে ওইটুকু ছোট দেশ, জনসংখ্যার ভারে একেবারে নুব্জ, এরকম একটা দেশে এই রকম একটা পরিস্থিতি সে ভারত বিদ্বেষের জন্য, সেখানে ভারত কি এটা অ্যালাউ করছে এবং বাংলাদেশের আভ্যন্তরীণ পরিস্থিতি বলে এটাকে অ্যালাউ করতে চাইবে, মানে এটা ওই কারণে অ্যালাউ করছে। এবং আমি যে একটা জিনিস যোগ করে দিই, মালদ্বীপ আর শ্রীলঙ্কাতে একই রকম পরিস্থিতিতে কিন্তু চীন অর্থনৈতিক তার ঝাঁপি নিয়ে কিন্তু ঢুকে পড়েছিল। সুজিতদা, দীপ্তিমন্ত আপনি বলবেন? হ্যালো, হ্যাঁ, আমি একটা শুধু বলতে চাইছি, বাংলাদেশের কাছে চীন মানে চীন এবং আমেরিকার গুরুত্বটা বাংলাদেশের এটাই যে বাংলাদেশের সঙ্গে আমাদের 4000 কিলোমিটারের মতো সীমান্ত আছে। ভারতবর্ষের যে অর্থনৈতিক গ্রোথ হচ্ছে সেটা যদি একটা মেজর অংশ ডিফেন্সের পেছনে খরচ হয়, তাহলে ভারতবর্ষকে স্কুইজ করতে এই দুটো দেশের অনেক সুবিধা হবে। তো সেই কারণে বাংলাদেশের গুরুত্ব, বা খুব পরিষ্কার এই শব্দটা বুঝে রাখুন, চীন এবং আমেরিকা যদি সেক্ষেত্রে এরকম পরিস্থিতি দাঁড়ায়, বাংলাদেশে একটা কোনো মানে রিরেভলিউশন হলো, বাংলাদেশে যদি এখন একটা বন্যা হয়ে যায়, আমি আপনাকে বলছি এই দেশগুলো একটা টাকাও দেবে না বাংলাদেশ, এবং ভারতবর্ষ সেই দিকে যাচ্ছে। আপনি একটা জিনিস বুঝে রাখুন, 2026 সালে ফারাক্কা ব্যারেজের জলের যে নতুন করে আপনার হবে, সেখানে যদি অল ইনক্লুসিভ, আমি আপনাকে আজকে এই শব্দটা বলে রাখলাম, অল ইনক্লুসিভ ইলেকশন না হলে পরে বাংলাদেশের সঙ্গে ভারতবর্ষ পার্মানেন্ট ভাবে যে সম্পর্ক তৈরি করবে, তাতে বাংলাদেশের অর্থনীতি যেখানে গিয়ে দাঁড়াবে, তাতে বাংলাদেশের দুটো শ্রেণী থাকবে। এক হচ্ছে হয় ভারতের সঙ্গে আমাদের মার্চ করিয়ে নাও, আর না হলে ভারতের সঙ্গে বন্ধুত্ব করো। এই দুটো ছাড়া তৃতীয় পক্ষ যে থাকবে তাকে রাস্তাঘাটে মারা হবে। বাংলাদেশে এই পরিস্থিতি আসছে, বা ভারত 2026-এর ফারাক্কা চুক্তির জন্য অপেক্ষা করছে, এটা আমি আপনাকে আজকে জানিয়ে রাখি। খুব কম, ডেফিনেটলি 2026-এ ফারাক্কা চুক্তি, এবং আমরাও দেখেছি যে সিন্ধু চুক্তি নিয়ে বিলওয়াল ভুট্টো যে মন্তব্য করেছিল পাকিস্তানে, তার মানে এক সপ্তাহ সমান এলো না সেই মন্তব্য এই করে ভারতের সাথে করেছে, কেননা এই ব্যাপারটা খুব অ্যাগ্রেসিভলি ভারত এখন ডিল করতে চাইছে, যেটা বোঝা যাচ্ছে। মানে দুটো পার্সপেক্টিভ আগামী দিনে যেটা হবে সেটা হচ্ছে, দেখুন এই ডিপ স্টেট যেখানে ইনভলভ হয়েছে, যেখানে ইনভলভ হয়েছে, আপনি সেটা ইরাক, সিরিয়া, বিভিন্ন দেশে, কোথাও কিন্তু স্টেবিলিটি আসেনি। ইউনুস যদি সত্যিকার অর্থে ধরুন একটা অভ্যুত্থানই হতো, আমি কিছু স্ক্রিনশট আপনাকে আমি দেখাতে পারি, আপনাকে হোয়াটসঅ্যাপ করে দেবো, সেখানে এই সময় আজকের দিনে দাঁড়িয়ে, আজকে না 16-17 তারিখে, এরকম জুলাই মাসের 17 কি 18 তারিখের হবে, বলছে যে মানে ঢাকা ইউনিভার্সিটির ভিতরে গণহত্যা চলছে, একটা লাশও কিন্তু খুঁজে পাওয়া যায়নি। এই যে ধরুন এই সময়টা আজকের ডেটে কিন্তু বাংলাদেশে স্টুডেন্টরা ব্লকেট শুরু করেছে, ব্লকেট বিভিন্ন জায়গায়, মূলত শহরগুলোতে, ঠিক 1 বছর আগে। হ্যাঁ, এইবার ধরুন এই যে গণহত্যা চলছে, একটা লাশও তো খুঁজে পাওয়া যায়নি, তার কোনো বিচার নেই, কোনো কিছু নেই। এবার ঘটনাটা হচ্ছে যে তার মানে, এবং ইউনুস নিজেও বলেছেন যে এটা মেটিকুলাসলি ডিজাইন আমেরিকাতে গিয়ে, তো যদি মেটিকুলাসলি ডিজাইন হয় তাহলে কার স্বার্থে মেটিকুলাসলি ডিজাইন? তার স্বার্থ চরিতার্থ করার জন্য ইউনুস এসেছে। এবং আপনি দেখুন মানে মানবিক করিডোরের নাম দিয়েছে রাখাইন করিডোর, সেখানে আরাকান আর্মির এন্ট্রি হচ্ছে, এই যে তারপরে হচ্ছে নিউ মুরিং ইন্টারন্যাশনাল টার্মিনাল চিটাগাং পোর্টে তৈরি হয়েছে, কাদের জন্য? ইউএস নেভির জন্য, ডক করার জন্য। তো এই যে স্বার্থ, অর্থাৎ আপনার ইউএস ডিপ স্টেটের স্বার্থ চরিতার্থ করার জন্য যে ইউনুস ওখানে বসে আছে, সুতরাং এখানে দুটো জিনিস হবে সুজিতদা, একটা হচ্ছে ইকোনমিক ইনস্টেবিলিটি মারাত্মকভাবে হবে বাংলাদেশে, দুই হচ্ছে ক্লাইমেট চেঞ্জ। এই দুইয়ের ফলে যেটা হবে আগামী দিনে, পৃথিবীতে অনেক জায়গায় হয়েছে এরকম, যে এই দুটোর ফলে আগামী দিনে যদি ভারতবর্ষের সঙ্গে মার্জ হওয়ার সম্ভাবনা কিন্তু
যেটা বললেন যে হয় বাংলাদেশে আপনি বললেন দুটো পক্ষ তৈরি হবে, হয় সুজিত, আমি এক সেকেন্ড একটা হ্যাঁ, সময় বলুন। দেব। আমি এক সেকেন্ড, আজকে আমরা জুলাই মাসে বসে আছি 2025-এ, তাই তো? এখানে পার্থবাবু এবং জ্যোতিবাবু, একজন কংগ্রেসের, একজন বিজেপি। কিন্তু যদি আপনাকে আমি এটা আজকে বলে রাখি, যদি অল ইনক্লুসিভ ইলেকশন না হয় তাহলে জ্যোতিবাবুরা অ্যাডভান্টেজ পজিশনে থাকবেন, কারণ ভারত সরকার যদি কোনো কারণে সেখানে ফারাক্কা চুক্তি বাতিল করে তাহলে রাজ্যে বিজেপি সবচেয়ে বেশি প্রিভিলেজ হবে। সেদিন আবার পার্থবাবুরা এটার বিরোধিতা করবেন, জ্যোতিবাবুরা আবার বলবেন না এটা ঠিক আছে। আমি এইরকম একটা পরিস্থিতি আমাদের ডোমেস্টিক পলিটিক্স না, সেখানে যদি জাতীয় স্বার্থের ব্যাপার থাকে কেন বিরোধিতা করবো? না না, আমি বলছি মানে জাস্ট আমি এখন আমরা আলোচনা না করছি না, তাই, আমরা তো কিন্তু পাকিস্তানের নদীতে জল বন্ধ করে দেওয়ার বিরোধিতা করিনি। না না আমি আমরা তো আমি বলিনি just- যে ওমর আন্তর্জাতিক আব্দুল্লাহ কিসের চাইছে কারণে? কোনোভাবে জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ প্রথম থেকে বলছে যে সিন্ধুর জল কিছুতেই যাতে পাকিস্তানকে না দেওয়া হয়। আসাউদ্দিন ওয়েসিরও তাই বক্তব্য। হঠাৎ কোথাও একটা ভারতবর্ষের যে একটা ফারাক্কা এটা করাই হয়েছিল যে বেশি জলটা যাতে আমরা নিতে পারি। হ্যাঁ, তো ফলে সেটাকে যদি পুরোটাই যদি নেওয়ার কোনো ব্যবস্থা হয় আমাদের আপত্তির কি আছে? এবং তার পেছনে যদি কোনো না, কারণ থাকে, already তো পরিবেশগত channel পরিস্থিতিগত এগুলো যদি করাই আছে। কারণ থাকে, তো জাতীয় স্বার্থের ব্যাপার। ওকে। আমাদের সঙ্গে জনমতে আরো একজন যোগ দিয়েছেন হাবড়া থেকে। হ্যাঁ, বলুন। হ্যাঁ শুনছেন? হ্যাঁ স্যার, আপনাকে আমি বলতে চাইবো প্যানেলিস্ট যারা আছেন হুম। তাদেরকে যে আপনারা এই যে এত কিছু আলোচনা করছেন, কিন্তু এই যে হিন্দু যে ধর্ষণ হচ্ছে বাংলাদেশের বুকে, হিন্দু মহিলাকে ধর্ষণ হচ্ছে, নিপীড়ন চলছে, সে চলে আসছে তো সেই 5ই আগস্ট থেকে চলেই আসছে। এটা নিয়ে হচ্ছে না। আর একটা জসিমউদ্দিন রহমানি, যিনি আমাদের মমতাকে, যে খালাকে, আপাকে বললো যে আপনি আমার বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গটাকে ভারত থেকে ভাগ করে নিয়ে ঢুকে আসুন আমাদের দেশে। তা এই ধরনের এখনো আপনাদের এই কিছু প্যানেলিস্ট থাকেন যারা তৃণমূলের মানে না, ঠিক আছে, আপনি আপনার বক্তব্যটা বলুন। হ্যাঁ, বক্তব্যটা আমার হচ্ছে বক্তব্যটা হচ্ছে এই যে বিভিন্ন রকম ভাবে রাজ্য সরকার রিজনালিজম, যে বাংলা ভাষী আমরা, এই করতে হবে আমাদেরকে, বাংলাদেশের যে স্বার্থটা, যে ধর্ম থেকে নিপীড়ন হচ্ছে, এটাকে উঠে আসে না। এখন নতুন যে ভোটারে বাদ চলে যাচ্ছে, আমার কথা, এটা তো নির্বাচন কমিশন আমাদের দেশের সুরক্ষার ক্ষেত্রে এটা করেছে যে ওই জসিমউদ্দিন রহমানি যেমন বলেছেন যে প্রচুর স্লিপার সেল ঢোকানো রয়েছে, তাদেরকে বাদ দিচ্ছে। মালদা মুর্শিদাবাদ অলরেডি মানে ঘোষিত যারা পাকিস্তানের লোক, বাংলাদেশের লোক অলরেডি এখানে রয়েছেন। কলকাতার মেটিয়াবুরুজ, পাক সার্কাস অঞ্চলে প্রচুর লোক রয়েছে। এমনকি আপনাদের নিজের যেখানে স্টুডিও, ওই পাশে দেখুন হয়তো কোনো লোক আছে সেজে। আমার কথা, এই যে জাতীয় স্বার্থে যখনই বলা হচ্ছে, এটা অন্য বিষয়। দেখুন, এটাতে নির্বাচন কমিশন একটা অটোনোমাস, একটা ভারতের সংবিধান অনুযায়ী নির্বাচন অটোনোমাস বডি। আজকে বললে তারা কালকে তারা সমস্যার সমাধান এই হয়। বিষয়টাকে দেখবে। ডেফিনেটলি আপনি যেটা বলছেন এটা ঘটনা। দেখো, আজকে যেটা জ্যোতি, তোমাদের 1991 সালে আমি দেখছিলাম, আজকে বিজেপির যেহেতু রাজ্য সভাপতি নতুন একজন এলেন, তার এটা করতে গিয়ে 1991 সালে যখন ভারতীয় জনতা পার্টি মানে সবচেয়ে বেশি 291টা সিটে প্রার্থী দিল নির্বাচনে, এবং সবচেয়ে মানে 10% ভোট ক্রস করে গেল যেবার আর কি। তখন তখন হিন্দু শরণার্থী কথাটা বলা হতো, এবং সেটা কিন্তু এনআরসি, সিএ, বিশেষ করে সিটিজেন অ্যামেন্ডমেন্টের পর এখন সরাসরি নাগরিকত্বের প্রশ্ন, এবং সরাসরি স্পেড টু স্পেড, এই যে অনেকে এরকম এসেছে, পাকিস্তান থেকেও ঢুকেছে, ক্রিকেট ম্যাচের সময় দেখতে গিয়ে এখানে থেকে গেছে, নাতিপুতি হয়ে গেছে তাদের, সেটা অন্য প্রশ্ন। এবং বাংলাদেশ থেকে অনেকে ঢুকেছে, এবং রোহিঙ্গা, এই প্রশ্নগুলো আগামী দিনে 2026-এর আগে এগুলো খুব প্রবল আকার নেবে। সব মিলিয়ে এখন যে পরিস্থিতিতে আমরা দাঁড়িয়ে রয়েছি, বিব্রতকর অবস্থা। অনেকেই যেটা করছেন যে আমরা এত আলোচনা করলাম, 1 বছরে হলো ভারতবর্ষে একটি হিন্দুত্ববাদী সরকার রয়েছে, কিন্তু বাংলাদেশের হিন্দুদের উপর এই যে অত্যাচারটা, সেটা নিয়ে কোনো সুরাহা হলো না। এটা অনেকেই, তুমিও নিশ্চয়ই শুনেছ, অনেকে ফোনে বিভিন্ন সময় বলেছেন। তো 1 বছর হচ্ছে, উৎসবের মেজাজে এখন বাংলাদেশ। মানে মোহাম্মদ ডক্টর ইউনূস বয়স হয়েছে বলে, নাহলে তিনি আনন্দে নাচতেন আর কি। হ্যাঁ, ডান্স। একজন তো আনন্দে গিয়ে মরক্কোতে লাল কার্ড দেখে এসছে, AK-47 কি অবস্থা, মরক্কো লাল কার্ড দেখিয়ে দিয়েছে, বাংলাদেশ থেকে বেরিয়ে গেছে। তো এরকম একটা অবস্থায় কি বলবে যদি, মানে একটা কিছু কংক্রিট? দেখুন, কংক্রিট তো আমি অনেক আগেই আপনার সাথে অনেকবার বলেছি
দেখুন মানে যে অবস্থা আপনার মুর্শিদাবাদে, আমরা কিছু করতে পারিনি, নীরব দর্শকের ভূমিকা আমরা ছিলাম, কিছুটা করতে পেরেছিলাম, হাইকোর্টে গিয়েছিলাম, বিরোধী দলনেতার হাইকোর্টে গিয়ে উনি বিএসএফ ডিপ্লয় করেছিলেন। তো তারপরেও আমি যখন মুর্শিদাবাদে গিয়ে দেখি তো তারা বলছে বিএসএফ করে গেলে আমাদের অবস্থা কি হবে, তো সেম অবস্থা বাংলাদেশের ক্ষেত্রেও একই। তো সুতরাং এই যে ধরুন মানে আমি আজকে দোষারোপ করতে চাই না পার্থদাদের মানে আগের ঘটনাগুলোকে, যে দেশভাগ যে কারণের জন্য হলো, আজকে বাঙালি হিন্দুদের উপর ডেডিকেট করা না, বাঙালি হিন্দুদের মানে সাথে তো একটা বিরাট বড় রকমের ইনজাস্টিস, হিস্ট্রিক্যাল ইনজাস্টিস হয়েছে। তার কারণ তারা কিন্তু চায়নি যে পাকিস্তানি হতে, তারা কিন্তু চায়নি বাংলাদেশি হতে, তাদেরকে নিজের পলিটিক্যাল স্বার্থ চরিতার্থ করার জন্য বাংলাদেশি বানানো। আমি একটু আজকে এই জায়গাটা যেটা এখানে আমার যেটা বক্তব্য যে আমাদের ভারতবাসী হিসেবে আমাদের কি কি চিন্তা, দেখুন শুধুমাত্র আমরা ফরাক্কা বলছি, তিস্তা বলছি না, 54খানা নদীর জল ভারত আর বাংলাদেশ পারস্পরিক যোগাযোগের মাধ্যমে জল বইছে, ফলে ক্ষেত্রটা আরও বড়। এখানে ভারতের তাহলে স্বার্থটা কত বড়, শুধু ফরাক্কা শুধু তিস্তা নয়, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে বাংলাদেশে যে টেক্সটাইল শিল্প, তার প্রায় 25% মালিকানা কিন্তু ভারতের হাতে। সেই শিল্পটার যদি আজকে বিপজ্জনক অবস্থায় থাকে, তাদের অর্থনীতি যদি খারাপ অবস্থায় থাকে কি হবে। আর 3 নম্বর হচ্ছে বাংলাদেশের রাস্তা, রেল, পোর্ট, এই সমস্ত বিভিন্ন কাজে $8 বিলিয়ন ভারত সরকার বা ভারতবর্ষ বিনিয়োগ করেছে বা করছে। এই বিনিয়োগের কি হবে, এই তিনটে আমি ভারত সরকারের কাছে অনুরোধ করব যে এই তিনটে স্বার্থ আগে সবচেয়ে বেশি সুরক্ষিত হবে। আমি শেষ করব আজকে জনমতে একটি ফোন নিয়ে। বীরভূম থেকে রয়েছেন আমাদের সঙ্গে প্রকাশ দাস। হ্যাঁ বলুন প্রকাশ দাস। নমস্কার সুইজ বাবু, আপনাদের প্রোগ্রাম দেখি, খুব ভালো লাগে, ধন্যবাদ। হ্যাঁ, এবার আমার বলার বিষয় হচ্ছে বাংলাদেশ নিয়ে আপনারা তো লাগাতার প্রোগ্রাম করছেন। হ্যালো। হ্যাঁ, তো প্রোগ্রামটা ভালোই চলে, কিন্তু বিষয় হচ্ছে আমার বাংলাদেশ নিয়ে কিছু বলার আছে। বলারটা হচ্ছে আমি ব্যক্তিগতভাবে বাংলাদেশকে কোনো দেশ বলে মনে করি না, এটা ইন্ডিয়ার একটা কাটা অংশ। এটা আপনারা বাংলাদেশ বলেন, সবাই বাংলাদেশ বলে, কিন্তু এটা ইন্ডিয়ারই একটা কাটা ল্যান্ড, মানে ভারতীয় উপমহাদেশের একটা কাটা ল্যান্ড, যেমন পাকিস্তান বা বাংলাদেশ। হ্যালো, এইবার বাংলাদেশে যে মানুষের উপর অত্যাচার নানা রকম নিয়ে আপনারা সব চ্যানেলই কম বেশি খুব গুরুগম্ভীর আলোচনা করছেন, কিন্তু কাজের বল কিছুই হচ্ছে না। এবার বাংলাদেশকে ভারত যে মানে পজিশনে রয়েছে এই মুহূর্তে আন্তর্জাতিক মঞ্চে, হ্যালো, আন্তর্জাতিক ভারত যে পজিশনে রয়েছে, বাংলাদেশকে কিন্তু থামাতে বা বাংলাদেশের যে এই সমস্ত কার্যকলাপ থামাতে ভারতের বেশি কোনো সময় লাগে না। মানে আপনি বলছেন যে ভারতের একটা ইন্টারভেন করা উচিত বা কিছু করা উচিত। সময় আজকে একেবারে শেষ। ধন্যবাদ। আপনি আমাদের অনুষ্ঠান অবশ্যই আপনারা দেখতে থাকুন, মতামত জানান ফোনে, এবং অবশ্যই আমি চাইব টাইম লাইনেও আপনারা মতামত আগে যথেষ্ট পরিমাণে দিতেন। কেউ গালাগালি প্রচণ্ড পরিমাণে করেছেন, হয়তো তারা গালাগালি করতে করতে অনেকেই হয়তো একটু নিষ্প্রভ হয়ে পড়েছেন, হাঁপিয়ে পড়েছেন, কিন্তু আমরা চাই সদ্ভাব, আমরা চাই সত্যিকারের এই উপমহাদেশে যেন একটা অবশ্যই শান্তি সহাবস্থান থাকে, এবং অবশ্যই যেটা চাই এই উপমহাদেশের একটি ছোট্ট ভূখণ্ড থেকে যে মুক্তিযুদ্ধ নামে এই শব্দটুকুই যথেষ্ট। 4টি শব্দ মানে ওয়ার্ড বা শব্দ, মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের চেতনা, এই চেতনা যেন গোটা পৃথিবীকে নতুন প্রাণে চিরকাল সঞ্জীবিত করুক। সে একদম এই ব্যাপারে কোনো নেই। আমরা মোহাম্মদ ইউনূস সাহেব, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশে সবাই ভালো থাকুন, এবং সংখ্যালঘুদের পর্যাপ্ত পরিমাণে প্রোটেকশন দিন। তাদের আত্মমর্যাদা যেভাবে আঘাত দিয়ে যাচ্ছেন, আমি গোটা বাংলাদেশের মানুষেরকে বলবো মনুষ্যত্বের স্বার্থে, মানবিকতার স্বার্থে মিলেমিশে থাকার, এবং অবশ্যই তাদেরকে দুর্বল যারা রয়েছেন তাদের প্রোটেকশন অবশ্যই দেবে। এবং বাংলাদেশের সংবাদ মাধ্যমের এই 1 বছর পূর্তিতে আমি যাব, তাদেরও যেন তারা মুক্ত মনে কথা বলেন এবং প্রত্যেকের মধ্যে যেন একটা শান্তি সহাবস্থান বজায় থাকে। ধন্যবাদ 3 জনকে, ধন্যবাদ আপনাদেরকেও যারা দেখলেন আজকের পর্বের জনমত। দেখতে থাকুন আর প্লাস নিউজ, সবার আগে সবার পাশে। ধন্যবাদ, নমস্কার।